গাহিবারে কবি গান, গাহিবারে কবি গান, গাইবারে কবি গান, গাইবারে কবি গান। আজ বসিয়া যে জন করিবেন শ্রবণ আমাদের কবি গান। আরে বসিয়া যে জন করিবেন শ্রবণ আমাদের কবি গান। আজ কবি গানের হয় সূচনা, কবি গানের হয় সূচনা। আজ কবি গানের হয় সূচনা, কবি গানের হয় সূচনা। করব মোরা আলোচনা, কবি গানের হয় সূচনা। করিব মোরা আলোচনা, কবি গানের হয় সূচনা। তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণেতে প্রণাম জানাই। আমি ভগবানের চরণেতে প্রণাম করে যাই। বন্দনা গান অল্পে অল্পে রাখিলাম হেতায়, নররূপী নারায়ণ সব আপনারা সব এসেছেন আসরে। 10 জনাকার চরণ ধুলি তুলে নিলাম শিরে। বাবু গো আদি গুরু পিতা মাতা আপনারা সব জানেন জ্ঞানী জনে। প্রথমেতে প্রণাম জানাই তাহাদের চরণে। আমি গুরুদেবের চরণেতে প্রণাম জানাই। বন্দনা গান অল্পে অল্পে রাখিলাম হেতায়, কিন্তু কবি গানের কেমন মজা আমি বলে যাই। ছন্দ করে না বললে মজা পাবেন নাই। দেখুন প্রথম আসরে মোদের হবে দেখা দেখি, দ্বিতীয় আসরেতে হবে বকাবকি, আবার তৃতীয় আসর যখন চলে আসবে ভাই আমাদের মারামারিও হতে পারে, ছাড়াবার কেউ নাই নাকি ভাই। আবার চতুর্থ আসর যখন হবে উপনীত, মনের সুখে আমরা হইব মিলিত। কিন্তু কেমন করে কবি গানের বায়নাটা পাই, ছন্দ করে না বললে মজা পাবেন নাই। দিন 10 আগের কথা জানাই আমি খুলে। একটি ফোন এসেছিল আমার মোবাইলে, সেদিন জামতলা গ্রাম হতে ফোন চলে গেল। ফোন করলেন জামতলা কমিটি ও গো শ্রোতা দল, বললেন জামতলা গ্রামে একদিন কবি গান চাই। আমি বললাম ঠিকই আছে, কোনো চিন্তা নাই। দিয়ে আজকের দিনটি যখন ঠিক হয়ে গেল, পেটিএম এর মাধ্যমে বায়না পাঠিয়ে দিল। আজকের দিনটি যখন চলে এলো ভাই, গাড়ি মোরা ছেড়ে দিলাম বিকাল 5টায়। 5টার সময় মোদের গাড়ি ছেড়ে দিল। গাড়িতে করে সোজা কমলপুরে এলো। যেই মাত্র কমলপুর পেরিয়ে গেল ভাই, ডান দিকে অমনি বেঁকে যায়। যেই মাত্র গাড়ি জামতলা এলো, কমিটির দাদারা হাজির হয়ে গেল। প্রথমেই দেখুন মোদের বিশ্রাম রুম দিল, তারপরেই দেখুন মোদের মুড়ি দিয়ে দিল। যেই মাত্র মুড়ি দিয়ে দিল ভাই, চপ আর মুড়ি তখন মোদের খাওয়া হয়। দেখতে দেখতে ঘড়িতে 9টা বেজে গেল, বায়না দুয়ারি রেডি হয়ে গেল। এইবারে কবি গান ওগো শ্রোতা দল, নররূপী নারায়ণ সব এসেছেন আসরে। 10 জনাকার চরণ ধুলি তুলে নিলাম শিরে। অতএব পূজনীয় ভাবুক শ্রোতাগণ, কবি গানটি মন দিয়ে করিবেন শ্রবণ। এইবারে কবি গান, কবি গানের পালা, আর পালাটি ধরলেই বেরিয়ে যাবে জ্বালা। কবি গান হচ্ছে মজার গান, পঞ্চরসের গান। কেন পঞ্চরসের গান? ও মা, কবি গানকে বলা হয় পঞ্চরসের গান কেন গো? তার কারণ হচ্ছে দেখুন এইখানে বিভিন্ন বয়সের খদ্দের আছে নাকি ভাই। তাহলে যে যেমন খদ্দের, আমি দোকানদার পকেটে সেই রকম মাল নিয়ে মোটামুটি উপস্থিত আছে। বয়স্ক বাবাজিদের জন্য পুরাণ পুঁথির কথা বলতেই হবে। পুরাণ পুঁথির কথা না বললে কিন্তু বয়স্ক বাবাজিরা বসে রইবেন নি। শিক্ষিত ভাইদের ওইসবের ধার ধারে না নাকি ভাই।
ওই পুরাণ পুঁথির কথা ধার ধারে না, এদের জন্য শিক্ষার কথা বলতে হয়। এই যে সামনে মা লক্ষ্মীরা, মা আপনাদের জন্য তো সমাজ সংসারের কথা বলতে হয়। মা আপনারা বর্তমান কলিযুগের মেয়ে ছেলে, শ্রীকৃষ্ণের মাসির নাম কি সেদিকে নজর নাই। আর যদি বলি অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি কোটায় হয়, এখনই বলি দিবেন নাকি মা? বলি দেখি পরে এসছেন তো না, দেখেন না আজকে হয়ে গেছে দেখেন না? ঠিক আছে মা, আজকে এইটাই দেখুন। তাহলে মা লক্ষ্মীদের জন্য সমাজ সংসারের কথা বলতে হয়। আর এই যে চারা না টানা খুচরা মালগুলি আছে, এদের জন্য আনন্দ ফুর্তির কথা বলতে হয়। কবিগান হচ্ছে খুব মজার গান, পঞ্চরসের গান। কবিগান কোলা মানে হচ্ছে কোর্টে উকালতি করা। কোর্টে দুটি উকিল দেখিছেন, আমরা দুটি উকিল উপস্থিত হয়েছি। প্রথমে পরিচয় জানাই, যদিও আপনারা জানেন তবুও জানাই, অনেকেই আত্মীয় স্বজন আসতে পারেন। আমার নাম হচ্ছে সন্টু লাই। আমার বাড়ি বাঁকুড়া জেলার অন্তর্গত ছাতনা থানার শুশুনিয়া গ্রামে। আমার যে পাল্লাদার ভিজা বিড়ালটি ধুতি পরে আজকে যে বিপক্ষ উকিল যে আমার সঙ্গে লড়াই করবে, তার নাম হচ্ছে গোবিন্দ দাস। ওই ধুতিটি পরে মারুতিটির ভিতরে ঢুকে আছে, বুঝলেন? এখনই আপনাদের সামনে আসবে। দুটি দল আমরা উপস্থিত হয়ে গেছি। যদি কবি গান শুনে আপনাদের ভালো লাগে, আমাদের কাছে কার্ড আছে, অ্যাড্রেস আছে, আপনারা যাবার সময় নিয়ে যাবেন। আচ্ছা, কবি গানের দুটি উকিল হলো, এরপর একটা জজের দরকার, বিচারক। এইখানে আপনারা সবাই এক একজন বিচারক, যতজন আছেন আপনারা সবাই নিজেকে এক একজন জজ মনে করবেন। জজ মনে করতে করতে যদি টেনশন লাগে, একটি করে বিড়ি খাবেন, যারা খান কোনো টেনশন নেই। হ্যাঁ, মনে মনে বিচার করবেন। দুটি উকিলের যুক্তিগুলি মন দিয়ে শুনবেন। কবি গান হচ্ছে খুব মজার কথা। মজাটা একটু বলি দিয়া দরকার ভাই, মজাটা একটু বলা দরকার ভাই, নাকি? মজাটি কি রকম ভাইন? ও যেমন সন্ধ্যাবেলায় দেখতে মজা হাওড়ারি পুল, যেমন সন্ধ্যাবেলায় দেখতে মজা হাওড়ারি পুল, এবার সামনে কাকার মাথায় দেখতে মজা, টাকে নাই চুল। না ঠিক আছে কাকা, আপনার মতন অনেক টাক আছে, আপনাকেই বললাম, বুঝলেন? আপনি আবার ঢাকা দিচ্ছেন নাকি? কোনো চিন্তা না, আর বলবো না। জিটি রোডে দেখতে মজা সারি সারি গাড়ি, এই সাধু বাবার দেখতে মজা লম্বা লম্বা দাড়ি। এই ছেলেগুলার কত মজা স্কুলে হলে ছুটি, এই ছেলেগুলার কত মজা স্কুলে হলে ছুটি। শীতকালে পেলে মজা হাঁস মাংস রুটি। কেমন মজা, দারুন না? আবার তার চেয়েও বেশি মজা পেলে বোতল দুটি। যারা বুঝো তারা ভিতরে বুঝছে নাকি ভাই, এত খুলে বলার দরকার নাই। দর্শকদের কেমন মজা ফুটবলে হলে গোল, বিয়ে বাড়িতে খেতে মজা বড় মাছের ঝোল, নাকি মা? এই মা লক্ষ্মীদের কেমন মজা বাপের বাড়ি গেলে, এই মা লক্ষ্মীদের কেমন মজা বাপের বাড়ি গেলে। আর বামুন ঠাকুরের সেই রকম মজা বেশি দক্ষিণা। আমি কিন্তু বলিনি, এখানে এক দুটো ঠাকুর মশাই আছেন নাকি? আছে না, থাকতেই পারে, তার জন্য বলি নেই, বুঝলেন? সর হচ্ছে একমাত্র বিজ্ঞানের কারণে। একজন হবে বর্তমান যুগের চেংড়া ছেলে, একজন হবে সেই কালের বুড়ো, নাকি গো দাদু? ঠিক আছেন না? ঠিক আছে, আপনার সঙ্গে আগেই পরিচয় হয়েছে, খুব ভালো। তাহলে একজন হচ্ছে আধুনিক, একজন হচ্ছে পৌরাণিক, একজন শাস্ত্র নিয়ে কথা বলবে, আর একজন এই যুগের নিয়ে কথা বলবে। তাহলে এই দুটি নিয়ে লড়াই। তাহলে আমি একাল না সেকাল, কোন দিকে দাঁড়াবো? আমি বুঝতে পারছি। কে বললেন? আপনি? আপনি বললেন?
মুখটি ঢাকা দিলে কি হবে? আপনি ডাইরেক্টর বটেন, হ্যাঁ আপনি মাল চিনেন, দেখে বুঝতে পেরেছেন এটি একটি চেংড়া ছেলে বটে নাকি? হ্যাঁ গো। না ঠিক আছে ভাই, কোনো চিন্তা নাই। আমি যতক্ষণ আসরে থাকবো, যেহেতু আমাকে একালের দিকে বলেছেন, আমি বর্তমান যুগকে বড় করব, আমি এই ছেলেগুলোকে বড় করব, আমি কিন্তু দাদু ভাই আপনাদের একটুকু নিন্দা চর্চা করব। হ্যাঁ দয়া করে কিন্তু রাগ করবেন নাই, বুঝলেন? কোনো চিন্তা নাই। আমি যেহেতু বর্তমান যুগে দাঁড়িয়েছি, আমি জানি আমি নব্য যুগের সভ্য ছেলে। বাটে রে। আমি নব্য যুগের সভ্য ছেলে, দাঁড়ালাম কালে। আজ আমাদের লড়াই হবে দেখুন দুটি দলে। আমি নব্য যুগের সভ্য ছেলে, লড়াই লেগে যাব। প্রথমেতে গুরুজনদের প্রণাম জানাবো। আমি নব্য যুগের সভ্য ছেলে, গোবিন্দ দাস সেই কালের বুড়ো। এদের মাথাগুলা ছিল যেন কাতলা মাছের মুড়ো, বুঝলে ভাই? দাঁড়াও ভাইন, তাহলে আমি হচ্ছি নব্য যুগের সভ্য ছেলে। আমি বর্তমান যুগকে মানি, আমি বিজ্ঞানকে মানি, আর বিজ্ঞানের জন্য যে পৃথিবীটা চলছে এটা আপনারা সবাই জানেন। আজকালের যে শিক্ষিত সম্প্রদায়, তারা ভালো করে বুঝতে পারছে বর্তমানে এই আধুনিক যুগটাকে নিয়ে যাচ্ছে কে না বিজ্ঞান। সেই বিজ্ঞান যদি না থাকতো, আজকে এই বর্তমান সমাজ চলতে পারতো না। হ্যাঁ গো। এই ভাই, কিসে পড়িস? বিজ্ঞান কথার অর্থ কি রে? বিজ্ঞান কথার অর্থ কি? মুখটি সবাই লুকাচ্ছিস রে, হ্যাঁ? ওই তোরা মনে হচ্ছে মিড ডে মিলে ডিম মারতে যাইস নাকি রে? বিজ্ঞান কথার অর্থ কি ভাই? বিজ্ঞান কথার অর্থ কি? হ্যাঁ বলো। বিশেষ রূপে জ্ঞান। বিশেষ রূপে জ্ঞান কাকে বলে? কোন জিনিসটা বিশেষ রূপে জ্ঞান? আমরা আম খাই, আস্তে একটু বুঝানো দরকার। এই বিশেষ রূপে জ্ঞান কাকে বলা হয়? মনে কর আমরা আম খাই, আমরা আম গাছটা জানি, তাহলে আম গাছটার থেকে আমরা আম খাই, আম মিষ্টি লাগে, এইটুকু জানি। এইটা কিন্তু বিজ্ঞান নয়। বিজ্ঞান কোনটা? আম গাছটা এবং আম এইটা সম্পর্কে বিস্তারিতভাবে জানা। আম খাই, আমের থেকে কি হয়? চাটনি হয়। আমের থেকে কি হয়? আচার হয়, হয় না ভাই? তাহলে আমের থেকে জুস হয়, আম গাছটা আবার কাঠ হয়। এই যে বিস্তারভাবে যেটা জানা, সেটাই হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ, মালটি চলে আসছে নাকি? হ্যাঁ ভগবান উপস্থিত। হ্যাঁ কাকা বাবু, ভগবান উপস্থিত। হ্যাঁ না, মালটি ঠিক আছে, চেহারাটিও কিন্তু ফিটিং আছে। মাইকি মেন্দা ফিটিং কিন্তু ভালো আছে। এইটি হচ্ছে আজকের ভগবান রে, এইটি হচ্ছে ভগবান। এইটি মিনি বান্দরটি নাকি? না, ইয়ারও ফিটিংটি ঠিক আছে, ফিটিং কিন্তু ঠিক আছে। বাহ বাহ বাহ। এই ভগবান, আস্তে আস্তে ভাই, ভাই আস্তে, কথা বলো না। ভগবানের নাভি কমল থেকে, আপনারা শুনে থাকবেন, ভগবানের নাভি কমল থেকে পদ্ম ফুল হয়েছিল নাই? হ্যাঁ হয়েছিল, যার থেকে ব্রহ্মার সৃষ্টি। তাহলে ভগবানের নাভি কমল থেকে যদি মনে করুন পদ্ম ফুল হইতে পারে, তাহলে ইয়ার মাথার থেকে কুলিয়াখাড়া সাগো হইতে পারে না? কি বল? হ্যাঁ, এই মালটি হচ্ছে সেই ভগবান। এই আজকের পালার বিষয়, একদিকে বিজ্ঞান, একদিকে ভগবান, একদিকে আধুনিক, একদিকে পৌরাণিক, একদিকে দাদু, একদিকে নাতি। এই যে সামনে বসে আছে কালো মাফলার টিলিয়ে, বলছে আপনি একালে দাঁড়ান, মানে নাতির দিকে, বুঝলে? তাহলে তুমি আমার দাদু, ওই তুমি আমার দাদু, হ্যাঁ ওই পিটি পরি, ঠিক আছে? তাহলে আমি যতক্ষণ আসরে থাকবো, আমি কিন্তু তোমার বুঝতেই পারছো কি অবস্থাটি হবে। এই দাদু মানে একটু একটু ইয়ার কি করা যেতেই পারে, কোনো চিন্তা নাই।
তাহলে আজকে আমার মুখে কিন্তু কাটা খোঁচা কিচ্ছু রইবে না। আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে, যেহেতু আমি বর্তমান যুগের ফচকিয়া ছেলে, অতএব কবি গানের যেসব কাটা খোঁচাগুলো থাকে আমরা ভদ্রভাবে উপস্থাপন করি, আজকে কিন্তু করিব না। যা আছে মাল ছেড়ে দিব সব, বুঝলেন? কোনো চিন্তা নাই, মন দিয়ে শুনুন। এই তাহলে ইয়ার মাথার থেকে কুলিয়া খাড়া শাক হইতে পারে নাকি? এটি ভগবান, ইয়ার আবার জন্মটা কোথায় রে জানিস? ইয়ার জন্ম কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের কোথায় জন্ম হয়েছিল? কংসের কারাগারে। ঠিক বলেছেন। তাহলে কংসের কারাগারে এই মালটির জন্ম, তাহলে এইটা জেলের মাল নাকি? তাহলে যার কারাগারে জন্ম হয় সে মালটা কত ভদ্র সেটা আপনারা বুঝতেই পারছেন। যার জেলে বাস হয় সে কি আর ভালো মাল হইতে পারে? এ ভাই, যে জেলে থাকে তার ভালো মাল হয়? তাহলে এই জন্মটাই জেলে। কোন দিন? অষ্টমী তিথি, অমাবস্যা, বৃষ্টি হচ্ছে, খিচখ্যাচ করে লাইটিং হচ্ছে, চারদিকে কুকুর ডাকছে, শালা শিয়াল ডাকছে, আর এই মালটি জন্ম নিচ্ছে। তাহলে তুমি আমাকে জানাও, তুমি কি রকমের ভগবান? আমাদের যদি বর্তমান যুগ হতো, আমরা যদি বর্তমান যুগের ছেলে হতাম, যদি কংসের কারাগারের মতন কোনো একটি জেলে আমাদের জন্ম হতো, হ্যাঁ গো, আমাদের অন্ধকার থাকতো? আমরা কি করতাম? এই মাইক ম্যানদাকে ডাকতাম। দুটো 5000 পাওয়ারের জেনারেটর আপনি ফিট করে দিতে পারছেন কিনা বলুন? তাহলে এই মালটির জন্ম হচ্ছে চারদিকটা অন্ধকার। তাহলে তুমি জানো যে আমি কংসের কারাগারে জন্ম নেব, তুমি মাইক ম্যানদাকে ডাকো নাই কেন? দুটো জেনারেটর ফিট করার জন্য। ইয়াদের যুগে ছিল, এই ইয়াদের যুগে ছিল কি ছিল? ইয়াদের যুগে লাইট ছিল। এই আমরা বর্তমান যুগে দেখতে পাচ্ছি হ্যালোজিন আছে, হ্যালোজিন। বর্তমান যুগে হ্যালোজিন আছে রে। আজ এক বাল্ব, বাল্ব এটির নাম কি? বাল্ব। আমাদের উচ্চারণের ভুল হবে না তোদের মতো। আমাদের কলগেট আছে নাকি? আমরা জিভ ছুলি, তাহলে আমাদের উচ্চারণের ভুল নাই। এই ওইগুলি হচ্ছে টিউব, টিউব, ওইগুলা টিউব। তোমাদের লাঠিটা বলি আবার ধরতে যেও না, বিপদ রাখতে জায়গা নাই নাকি ভাই? তাহলে আমরা বর্তমান যুগে কত রকমের লাইট আবিষ্কার করেছি। আমরা হ্যালোজিন, মার্কারি, টুনি, টিউব, আমরা নানা রকমের বাল্ব তৈরি করেছি। যদি এইখান থেকে টর্চ জ্বালি, একটা যদি হাতি বেরিয়ে কাকা বাবু, একটা 5 সেলিয়া 10 সেলিয়ার যদি টর্চ মেরে দিই না, হাতিটা মাথাটা ঘুরিয়ে পড়িয়ে যাবে। আমরা সেই ধরনের লাইট আবিষ্কার করেছি। আর ইয়াদের যুগে কি রকম লাইট ছিল? কিসের লাইট ছিল? হ্যাঁ, হ্যারিকেন, সেই জুমড়া কাঠের আলোটি। ইয়াদের যুগে ছিল জুমড়া কাঠের আলো। কোন দিনের ঘটনা? কুরুক্ষেত্র যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল, হস্তিনার মেয়েগুলি কোন জায়গায় গেল? আপন আপন আত্মীয়দের খুঁজবার জন্য ভাই রাত্রি দ্বিতীয় প্রহরে গেল সবাই। গান্ধারীর 100 বেটার প্রাণ গিয়েছিল, গান্ধারী তাদের সঙ্গে যোগ দিয়ে দিল। তাহলে আপন আপন আত্মীয়দের খুঁজবার জন্য ভাই মশালের আলো হাতে সবাই চলে যায়। কুরুক্ষেত্র যুদ্ধ যেদিন শেষ হলো, হাজার হাজার লাশ পড়ে আছে কুরুক্ষেত্র মাঠে ভাই। তাহলে সেই মাঠে গান্ধারীর 100টি ছেলে গেছিল, তারাও মারা গেছে, তারাও পটল তুলিছে, বুঝলে ভাই? তাহলে সেই যে পটল তুলি যে গান্ধারীও যাচ্ছে, তাহলে দেখি গিয়া আমাদের খোকার বাবাগুলি কনগুলি, হ্যাঁ, তাহলে যেই মাত্র গেছে তারা কি দিয়ে পরে গেছিল হাতে? তারা মশালের হাত আলো হাতে নিয়ে পরে গেছিল, বুঝলি রে? আমাদের যদি বর্তমান যুগ হতো, কুরুক্ষেত্র মাঠ কেন, আমরা বড় বড় অলিম্পিক খেলা খেলাচ্ছি, নাইটে ক্রিকেট হচ্ছে না ভাই? হ্যাঁ, তাহলে চারদিকে হ্যালোজিন ফিট করে দিচ্ছি, আমাদের কোনো চিন্তা নাই। তাহলে তোমরা যদি সেই যুগের এত এরিয়া মরদ ছিলে, তাহলে তোমরা তো কুরুক্ষেত্র মাঠটাতে কতগুলো হ্যালোজিন দিয়ে দিতে পারতে। হ্যাঁ,
ছাটি নাই, ওই মশালের আলোটি হাল নিয়ে পরে আসতে। তাহলে ইয়ার হচ্ছে সেই যুগের। এই আচ্ছা কাকা বাবু, আপনাকে বলছি, বা রামায়ণ টামায়ণ পড়েন নাকি আপনি? পড়েন নাই তো? বাহ বাহ, আপনি হইলেন আসল খাঁটি মানুষ। ওই যে আপনি বললেন পড়ি নাই, আপনার চরণে প্রণাম বাপ। ওইটা পড়ে কি করবেন? মালটা 750 টাকা দাম, যত মিথ্যা কথাগুলো লেখা আছে বুঝলেন, ওই 750 টাকা দিয়ে একটা যদি 750 রয়্যাল স্টার কিনে খান, সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন ওর ফলটা। আর আপনি যদি 750 টাকা দিয়ে ওই রামায়ণটি পড়েন বাপ, কিচ্ছু বুঝতে পারবেন নাই, যত মিথ্যা কথাগুলো লেখাবেন পাবেন নাই। তো রামায়ণে মিথ্যা কথাগুলি লেখা আছে। গাঁজাখড়ি গল্প, কিরকম গাঁজাখড়ি গল্প? একটা ছোট্ট তিন বেটা খুব গাঁজা মেরেছে। একজন 12 কলকিয়া, একজন 14 কলকিয়া, একজন 18 কলকিয়া, 3 বেটাই গাঁজা মেরেছে। তো গাঁজা খেয়ে পরে শরীরটা চোড়া হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে। চিন্তা করছে দরকার নাই, একটু ঠান্ডা হাওয়ায় ঘুরতে যায়। এবারে ওই রাস্তাটা হয়ে পরে কমলপুর দিকে হাঁটতে শুরু করেছে। তো তিনজনেই গল্প শুরু করেছে, 3 বেটা গল্প শুরু করেছে। তাহলে যে 12 কলকিয়া খেয়েছে সে বলে যে পইয়া শোনাই দিকে, বলে পইয়া কারো নাম নাই তো লেগে যেতে উপরে রাখছে। আমি কিন্তু তাকে বলি না লেগে যেতে, আমি উদাহরণ দিচ্ছি। পইয়া এই দেখে শোন, বলছে শোন, আমার মামা ঘরের যে দাদুর ছাদটা জানিস কেমন? যখন বর্ষাকালে জল হইতো নাই, অনাবৃষ্টি, চাষ হচ্ছে নাই, আমার মামা দাদু কি করতে জানিস? ওই ছাদটার উপরে উঠতো, বুঝলি? দিয়ে পরে ওই মেঘগুলোকে হাতে করে নিয়ে আসতো, দিয়ে পরে একটুকু ভুলুক করে দিত, বুঝলি? আর জলটা হয়ে যেত, দিয়ে পরে মেঘগুলোকে এমনি করে সর করাই দিত। বুঝতে পারছেন মা? নেশা হয়ে গেছে, নেশার ঘরে তো বলছি। তাহলে যে 12 কলকিয়া খেয়েছে সে ওই কথাটি বলেছে, যে 14 কলকিয়া খেয়েছে তার তো রাগ হওয়ার এই কথা। সে চিন্তা করছে তোর মামা দাদু এইরকম যদি হয়, তাহলে আমার মামা দাদু দেখ কেমন। এই আমার মামা দাদু কেমন জানিস? বলছে কেমন? বলছে আমার মামা দাদু যদি টিলা ছাদটায় উঠিস, উঠি পরে দেখিস আমার মামা দাদু কি করতে জানিস? ওই টিলা ছাদটায় উঠি পরে ওই তারাগুলোকে গুনত, 1 2 3 4 এমনি করে গুনত। তখন যে 18 কলকিয়া খেয়েছে ওর দমে রাগ হয়ে গেছে। বলছে তোর মামা দাদুদের এইরকম ছাদ, আমার মামা দাদুদের কিরকম ছাদ শোন। বলছে কিরকম? বলছে আমার মামা দাদু যখন 6 মাস বয়স, আমার মামা দাদুর যখন 6 মাস বয়স, তার দাদু মানে আমার মামা দাদুর দাদু অন্নপ্রাশনের সময় আমার মামা দাদুকে নিয়ে পরে ছাদে একটু হাওয়া খাওয়াইতে উঠেছে, বুঝতে পারলি? তো আমার মামা দাদু এখন কি হয়েছে, ওই হাত পিছলে পড়ে গেছে। তো পড়তে যখন নিচে পড়ছে, আমার মামা দাদুর বয়স হচ্ছে 18 বছর। বুঝতে পারছি কেসটা? ইয়াদের হচ্ছে সেই রকম গাঁজাখুরি গল্প। কোন দিনের ঘটনা? রামায়ণের ঘটনা তো জানেন আপনারা। রামান রাবণেতে লাগিল লড়াই, রাবণ রাজা একখানা তীর ছেড়ে দেয়। দাঁড়াও ভাইন, আচ্ছা রামায়ণের যুদ্ধটা রামের সঙ্গে রাবণের কাকে নিয়ে? সীতাকে নিয়ে। তাহলে ইয়াদের যুগে বউলিয়ে টানাটানি। তুমি ভগবান, তুমি বসে এখন তো দেরি আছে, এই তো টেলার চলছে। তুমি ভগবান, তোমার বউটাকে একজন মেরে নিয়ে চলে যাচ্ছে, তুমি জানতে পারছো না? তুমি অন্তর্যামী নারায়ণ, তুমি মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, তুমি তোমার বউটিকে ছেড়ে দিচ্ছ অন্যের হাতে, আর তুমি বুঝতে পারছো না? তাহলে ইয়াদের যুগে কাকা বাবু বউলিয়ে টানাটানি। তো যাই হোক, সেটা ভোগ্য, আমাদের দেখার দরকার নাই। আমি প্রমাণ করব কোনগুলো মিথ্যা কথা।
তাহলে রামায়ণে রামচন্দ্র বনবাসে গেছে কি জন্য? প্রথমে আমাদের এইটা জানতে হবে। আপনারা জানেন, তবুও বলি কি জন্যে? দশরথ বলেছিল পিতৃসত্য পালিবার জন্য রাম গেল মনে। তাহলে দশরথ কেন বলেছিল? প্রশ্ন আসতেই পারে, ভাই দশরথ তার বেটাকে বললো তুমি বনবাসে যাও, কেন বললো? কৈকেয়ীকে দুটি পদ দিয়েছিল, কৈকেয়ীকে। তাহলে ইয়ারা ছিল বউয়ের বস, কি হিসাবে কি ইয়ারা বউয়ের বস? হ্যাঁ রে, তোরা বউয়ের বস রে। দশরথের কটি বউ? কটি বউ? হ্যাঁ, আপনি ওই তিনটাতে মনে হয় প্রীতি ভোজ খেতে গেছিলেন, বাকিগুলি জানেন না। 749টা, একটা কম 750, বুঝতে পারলেন? তিনটি হচ্ছে প্রধান। এই দাদা জানে কেসটি। তাহলে 749টা দশরথ বিয়ে করলো কেন? কারণটা কি? বিয়ে করলো কেন এতগুলো? মাইক মেন্দা আপনি কেসটি বুঝতে পারবেন। মনে করুন আপনি এইখানে বক্স লাগিয়েছেন, ইনপুট আছে, আউটপুট আছে, টিউব আছে, সব কিছু আছে। আপনার ব্যাটারির সেলটি যদি ডাউন থাকে চলবে এগুলো? সত্যি কথা বলুন, চলবে? আর আপনার যদি ব্যাটারির সেলটি ঠিক থাকে আপনি যত লাগাবেন তত চলবে। দশরথের কিন্তু ছেলে পুলে হয় নাই, বুঝলেন? একটাকে বিয়া করছে, আরেকটিকে বিয়া করছে, উয়ারও হচ্ছে না, আরেকটিকে বিয়া করছে, উয়ারও হচ্ছে নাই, আরেকটিকে বিয়া করছে, উয়ারও হচ্ছে নাই। এমনি করে 749টা বিয়া করেছে। তো তুই আগে দেখ তো সেলটা ডাউন আছে, সেইটা ঠিক করা, সেইটি জানে নাই, বুঝলেন? তো সেই 749টি বিয়ে করেছে, তার মধ্যে 3টি ছিল প্রধান, কৈকেয়ী, সুমিত্রা আর কৌশল্যা। নাকি কৈকেয়ী বলে দিল তোমার বেটাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাও, আপনার 14 বছরের জন্য পাঠাই দিল। ইয়ারা ছিল বউয়ের বস, ইয়ারা ছিল বোকা। রামচন্দ্র বোকা, দশরথ বোকা। রামচন্দ্র যদি বোকা না হইতো লক্ষণ নিজের বউকে নিয়ে গেল না, তুই তোর বউটাকে নিয়ে যাবার কি দরকার ছিল বনে? কি দাদা? তাহলে ইয়ারা বোকা। বোকা কাকে বলে? এই বোকা কয় প্রকার জানিস? বোকা হচ্ছে 10 প্রকার, বুঝলি? 10 রকমের বোকা আছে আমাদের বিশ্ব জগৎ সংসারে। বোকাকে ভালো কোথায় বলা হয়? আহাম্মক। আহাম্মক, আহাম্মকের এক, দেখ কোনগুলো বোকা। আহাম্মকের এক, যে খালি রাখে ট্যাগ। ট্যাগ মানে কি? মানি ব্যাগ। মানি ব্যাগ যদি কেউ খালি রাখে সে কিন্তু যে কোনো টাইমে বিপদে পড়লেও কোনো উপায় নাই। আর যদি আপনার পকেটে 2-5 টাকা পড়ে থাকে ওইটাই দেখবেন সময়ে কাজে লাগছে। তাহলে আহাম্মকের এক, যে খালি রাখে ট্যাগ। আহাম্মকের 2, যে পরের চালে তুলে পুই। পুই, পুই গাছ। আপনি পরের চালে পুই যদি তুলেন, আপনি মনে করবেন যে লথরি বেশ বাড়িছে, আর পাশের বাড়িতে লথরি কাটছে আর ডিংলা দিয়ে ঝাল মারছে, বুঝলেন? আপনি বুঝতেও লাগবেন। আপনি মনে করবেন বাড়িতে দিবার, যেদিন আপনি খেতে যাবেন দেখবেন নাই। তাহলে আহাম্মকের 2, যে পরের চালে তুলে পুই। আহাম্মকের 3, যে শোধ করে না সেন্ট্রাল গভর্নমেন্টের ঋণ। আপনি যদি ব্যাংকে লোন নেন, আপনি যদি শোধ না করেন আপনার কিন্তু ছেলের ছেলে আর কিন্তু লোন পাবে না। তাহলে আহাম্মকের 3। আহাম্মকের 4, যে নিজের খাবার অন্যকে দেয় ধার। আপনার এই পেট ভরছে না, আপনি আপনার উয়াকে ধার দিচ্ছেন, তাহলে আপনি মরবেন নেই। আহাম্মকের 4। আহাম্মকের 5, যে পরের পুকুরে ছাড়ে মাছ। পরের পুকুরে কাকাবাবু আপনি যদি মাছ ছাড়েন, বুঝলেন, আপনি তো মনে করবেন কাতলাগুলো 2.5 কেজি হয়েছে। যখন আপনি খিয়া দিবেন ও আপনার মারমার কাতলাগুলি তুলে খেয়েছে, আপনার বেলায় দেখবেন এইটুকু তেলাপিয়াগুলো পড়ে আছে। আহাম্মকের 5। আহাম্মকের 6, যে পরের কথাতে গন্ডগোল ঝগড়া ঝাঁটিতে রয়। পরের কথা শুনে কারোর সঙ্গে ঝগড়া লাগবেন না, তার মতন বোকা নাই, আগে প্রমাণ করুন তারপরে। আহাম্মকের 6, নিজের কানে শুনি পরে আপনি কাজ করুন। আহাম্মকের 7, যে এই বায়ানের মতন শ্বশুর ঘরে মারে ভাত, বুঝলে? এই যে বায়ানটি শ্বশুর ঘরে পড়েই আছে, এইটি হচ্ছে আহাম্মকের 7, বোকা 7। আহাম্মকের 8, যে নিজের বউকে পাঠায় হাট। নিজের বউকে কোনোদিন হাটে বাজারে পাঠাবেন না, তাহলে এই বিপদ কিন্তু, বুঝলেন? আহাম্মকের 9, আহাম্মকের 9, যে নিজের সুন্দরী বউ থাকতে বেশ্যালয়ে রয়, সে হচ্ছে আহাম্মকের 9। হ্যাঁ, আহাম্মকের 10,
যে এই শালা বউয়ের কোথায় বস ইয়ার মতন বউয়ের কোথায় এই মালটা বস শুধু রামচন্দ্র দশরথ লয় এই মালটিও বউয়ের কোথায় বস বুঝলেন মা এই মালটিও বিশ্বাস করুন এই সব ঘরের কথাগুলো আমার বলার ইচ্ছা থাকে না তবু আমি বলবো একটা কথা ইয়ার বলো বলো যদি আপনারা বলেন তাহলে বলবো নাহলে বলবো না বলবো এই মালটি এমন বউয়ের বস আমি একবার ইয়াদে ঘর গেছি মানে একটা বায়না এসছে তাহলে কথা বলবো যে পরে দেখছি এই মালটা ইয়ার বউয়ের ছায়া কাটছে গো হ্যাঁ আমি ওই ছায়াটাই দেখিছি আর কি ছিল দেখি নেই বুঝলেন অরিজিনাল বলছি আমি কিন্তু ওইটা দেখতে পেয়েছি এই মালটি তোদের লজ্জা নাই রে হ্যাঁ তাহলে এই মালটি হচ্ছে সেই রকম দশরথ ছিল বউয়ের কোথায় বস দশরথ ছেলেকে বলি দিল আর চলে গেল বনবাসে বনবাসে গেল বউকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ লড়াই লেগে গেল রাম আর রাবণেতে লাগিল লড়াই রাবণ রাজা একখানা তীর ছেড়ে দেয় যার নাম শক্তিশালী রামায়ণে বলল লক্ষণের একবারে তীর ঢুকে গেল শক্তিশালী তীরটি যখন ঢুকে গেল ভাই রামচন্দ্র ভাবিছে ভাইটা আমার নাই তাহলে শক্তিশালী তীরটি যেই মাত্র রাবণ ছেড়ে দিয়েছে লক্ষণে ঢুকে গেছে বর্তমান যদি কাকা বাবু বর্তমান যদি কাউকে বর্তমান যুগে কাউকে গুলি করে দেওয়া হয় এ ভাই আস্তে বর্তমান যুগে যদি কাউকে গুলি করে দেওয়া হয় কি করবো আমরা অ্যাম্বুলেন্স ডাকবো সঙ্গে সঙ্গে আমরা ফোন করবো 8617864356 হ্যালো হ্যাঁ কমলপুর অ্যাম্বুলেন্স হ্যাঁ হ্যাঁ হ্যালো কমল এই তোমাদের যুগে এই মালটি ছিল এইটা আমাদের যুগের মাল তাহলে আমরা সঙ্গে সঙ্গে ফোন করবো হ্যালো হ্যাঁ সরবেড়া অ্যাম্বুলেন্স ও কমলপুর নাই আচ্ছা ঠিক আছে শুনুন বলি এই জামতলা গ্রামে লক্ষণের একটি গুলি ঢুকে গেছে আপনি তাড়াতাড়ি আসুন সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুলেন্স পিপা 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 চলে আসবে কিনা এসে পরে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে আপনাদের দুয়ারে লক্ষণকে চ্যাংদোল্লা করে একবারে আইসিইউতে আমরা অপারেশন করে মালটিকে বার করে দেবো কেন বর্তমান চিকিৎসা ব্যবস্থা আমাদের বর্তমান চিকিৎসা ব্যবস্থা বার করেছি সেই চিকিৎসা বিজ্ঞানের জন্য এই ইয়ারা ফুটিয়ে যাচ্ছিস করোনা ভাইরাস আমাদের যদি না ওই ভ্যাকসিনটা বার করতে ইয়ারা ফুটতেও নাই দেখনি তাহলে করোনার ইঞ্জেকশন আমরা বর্তমান চিকিৎসা ব্যবস্থায় বার করেছি সেই চিকিৎসা বিজ্ঞানের দ্বারা আমরা লক্ষণের কিন্তু ওই গুলিটাকে বার করে দেবো ইয়াদের যুগে যে তীরটি ঢুকে গেছে রামচন্দ্র চিন্তা করছে লক্ষণকে বাঁচাবো কি করে বাঁচাবার তো কোনো উপায় নাই তাহলে কি করা যায় তখনকার যুগে চিকিৎসা ছিল ছিল জানিস নেই তখনকার যুগে চিকিৎসা ছিল কি ওই শিকড় বাকড়ের চিকিৎসা না কি গো হ্যাঁ যত সেই বুয়াইন খাড়ি ঝিরঝিরি খাড়ি সেইগুলি চিকিৎসা চিকিৎসা করতো কে না একটি মিনি বান্দর যার নাম ছিল সুসেন বৈদ্য MBBS MD FRCS লন্ডন সেই মালটিকে ডাক দিয়ে দিল রামচন্দ্র সঙ্গে সঙ্গে রামচন্দ্র কাছে এসে পরে বলছে প্রভু কি বলছেন বলছে এই আমার ভাই লক্ষণ তীর ঢুকে গেছে মালটি খাপুচ খাপুচ করছে তুমি ওকে চিকিৎসা করো সঙ্গে সঙ্গে সুসেন বৈদ্য চিকিৎসা করতে এই রাম ই আর বেশিক্ষণ বাঁচবে না ই ফুটবো পটল তোলার সময় হয়ে গেছে যদি কালকে সূর্য উঠার আগে পর্যন্ত আমি কতগুলো ওষুধ লিখে দিচ্ছি এই মালগুলি তুমি যদি আনতে পারো তাহলে একমাত্র বাঁচবে তাছাড়া কিন্তু বাঁচার উপায় নাই সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে হ্যাঁ বিশল্যকরণী মৃত সঞ্জীবনী মানে প্রেসক্রিপশন করছে হ্যাঁ ইয়াতে সাহস কত বড় যে এই মালগুলি লিখে দিয়েছে শুনো
যদি সূর্য ওঠার আগে পর্যন্ত আনতে পারো তাহলেই কিন্তু আমরা বাঁচাতে পারবো, তাছাড়া উপায় নাই। রামচন্দ্র চিন্তা করছে তাহলে কাকে ডাকা যায় না, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে দিল মারুতি। মারুতি মানে এই মারুতি নয়, মরুতের পুত্র, তার নাম মারুতি। পবন পুত্র হনুমান, তাকে ডাক দিয়ে দিল, তার স্পিড বেশি। হনুমানকে বলল, শুনো হনুমান, শুনো মারুতি, তুমি এক কাজ করবে, গন্ধমাদন পর্বত থেকে এই ওষুধগুলি নিয়ে এসো, সূর্য ওঠার আগে। সঙ্গে সঙ্গে হনুমান ওষুধ আনতে গেল। হনুমানের বুদ্ধি ছিল, রামায়ণে বলল বান্দর জাতীয় ওষুধগুলি খুঁজে পেল নাই, এত বড় পাহাড়টা হাতে করে নাই। ক্যালেন্ডারে আপনারা দেখেছেন সবাই, বা হাতে হনুমানে পাহাড় নিয়ে যায়। এদিকে পূর্ব দিকে সূর্যদেব কমলা লেবু হলো। হনুমানের দেখে তখন পিলে চমকে গেল, এক ঝাঁপ দিয়ে যে সূর্যের কাছে গেল, সূর্যকে গিয়ে তখন জিজ্ঞাসা করিল, দেখছে কমলা লেবুর মতন সূর্য উঠতে যাচ্ছে, তাহলে উঠতে দিয়া চলবে না, তার কারণ উঠলে এই লক্ষণ ফুটে যাবে, তার আগে ওষুধগুলোকে নিয়ে যেতে হবে। এক ঝাঁপ দিয়ে একবারে সূর্যের কাছে চলে গেছে। ভাই, তোমরা শিক্ষিত সম্প্রদায়, তোমরা বুঝতে পারবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটা, কতটা? 15 কোটি কিলোমিটার। কে বললো? একটু হাত তুলবেন না? ঠিক আছে, তাহলে আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। আচ্ছা, 1 লাফ দিয়ে পরে যাওয়া যাবে? কাকা বাবু, যাওয়া যাবে? সত্যি কথা বলুন তো বাবু, আপনি অরিজিনাল বয়স্ক মানুষ, সত্যি কথা বলবেন, 1 লাফ দিয়ে পরে যাওয়া যাবে? তাহলে এগুলো গাঁজাখুরি গল্প নয়। 1 লাফ দিয়ে পরে একবারে সূর্যের কাছে চলে গেছে। আচ্ছা, গেছে, যাওয়া সম্ভব নয়, তবুও গেছে, মেনে নিচ্ছি। যে পরে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? সূর্যকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? বলছে, আমার নাম হচ্ছে ভানু। ভানু, সূর্যের আরেক নাম হচ্ছে ভানু। তখন সূর্য জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? বলছে, আমার নাম হচ্ছে হুনু। ই বলছে ভানু, ই বলছে হুনু। হনুমানের আরেক নাম হুনু নাকি গো? তাহলে নামের মধ্যে মেল আছে। ই বলছে ভানু, ই বলছে হুনু, এইটা মনে হচ্ছে নুনু নাকি? ও ভানু, ই হুনু, আর তুমি নুনু। আহা, আর তুমি কি ভিতরে বুঝলাম, আর বলার দরকার নাই। তাহলে হনুমান বলছে, তোমার নাম ভানু আর আমার নাম হুনু, আমাদের দুজনের নামের মধ্যে মেল আছে, এসে আমরা মিতিয়ালি পাতাই। আর যেই মাত্র কোলাকলি করতে গেছে, হনুমান কি করেছে, এত বড় সূর্যটা, কাকা বাবু সম্ভব? এ ভাই, সত্যি কথা বলো, সম্ভব? এত বড় সূর্যটা বকল চাপা দিয়ে দিল। গসগসিয়া মালটা, সূর্য থেকে পৃথিবী কত দূরে আছে, তাতে যদি আমরা গ্রীষ্মকালে বেলা 12টার সময় বেরাই, আমাদের পা গুলো পুড়ে যাচ্ছে, তেলোয়াটা দিতে যাচ্ছে না, বলুন দেখনি? আর যে পরে সূর্যটাকে বকল চাপা করে দিল, তোমার একটা লোমও পুড়িল নাই। বলি, আপনার উনুনটা জ্বলছে? একটা গসগসিয়া মাল আনন্দ, ইয়ার বকলটাই দিয়ে দেখি একবার, আনন্দ মাল। তাহলে এগুলো মিথ্যা কথা নয়, বলুন দেখিনি? তাহলে পৃথিবী থেকে সূর্য কত বড়, কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে 13 লক্ষ গুণ বড় এত বড় সূর্যটাকে বগল চাপা দিয়া সম্ভব? হ্যাঁ, এই আমি আর দেরি করবো না, একে একবার ছেড়ে দিই নাকি? আমার এর কাছে যাবার কি দরকার? টাকার তো অর্ধেকগুলো ভাগ মারবে কিও। হ্যাঁ, তাহলে ইয়াকে একবার ছেড়ে দিই, অনেক খঞ্চি যাচ্ছে, দেখতে পাচ্ছেন না? আর নয়, আর যত আসা যাওয়া করবো তত ভালো লাগবে। তাহলে আমার একটা প্রশ্ন, তুমি আমাকে জানাও যে হনুমান কত বড়, যেন শুনতে পাই। কেন লোমপুরে নাই জানাবে আমায়, ছোট ছোট করতে হবে আজকার আসরে, নতুবা মজা আপনারা পাবেন কেমন করে? এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল,
এরপর ভগবান এসে তুমি যা বলবে বলো।